আমির হাওলাদার, এক ছদ্মবেশীর উপাখ্যান। পর্ব সংখ্যা 5। লেখনীতে ইলমা বেহরোজ। মিরাজের কপাল বরাবর একটা ছিদ্র হয়ে গেল। কোনো শব্দ করার সুযোগ পেল না। জ্বর পদার্থের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। হাতের বন্দুকটা মেঝেতে ঘষা খেয়ে ছিটকে গেল দূরে। সালাউদ্দিন পাথরের মতো স্থির হয়ে গেল। তার ধবধবে সাদা পাঞ্জাবিতে মিরাজের রক্তের কয়েকটা ছিটে এসে লেগেছে। তিনি চোখ বড় বড় করে একবার মেঝেতে লুটিয়ে পড়া লাশের দিকে, আরেকবার শান্ত ভঙ্গিতে পিস্তল নামিয়ে রাখা আমিরের দিকে তাকাচ্ছেন। দুটো দৃশ্যের কোনোটাই তার মাথা ঠিকমতো গ্রহণ করতে পারছে না। আমির পকেট থেকে সিল্কের রুমাল বের করে ধীরে সুস্থে পিস্তলের নলটা মুছল। তারপর সোফায় হেলান দিয়ে বসে বলল, চমকে গেলেন মন্ত্রী সাহেব? সালার জন্য মায়া হচ্ছে নাকি পিএসের জন্য? সালাউদ্দিন এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, কত বড় দুঃসাহস তোমার! তুমি আমার সামনে আমার বাসায় কাকে খুন করেছো? আমার শ্যালক। ও এই সরকারের ও একটা ইঁদুর ছিল, যে ইঁদুর আপনার গোডাউনের তলা ফুটো করে সব ধান অন্যকে পাচার করছিল, আপনার ফাঁসির দড়ি বুনছিল। সালাউদ্দিন থমকে গেলেন। রাগের দাউ দাউ আগুনটা নিভে গিয়ে জায়গা করে নিল তীব্র সংশয়। আমির কাউকে ডাকলো। সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে 15 বছরের এক কিশোর ঘরে প্রবেশ করলো। পরনে ঢিলেঢালা শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা জীর্ণ চামড়ার ব্যাগ। বয়স কম হলেও তার চোখ দুটো বয়সের তুলনায় অনেক পরিণত। নবাব ব্যাগ থেকে কিছু কাগজ আর একটা অডিও ক্যাসেট বের করে সালাউদ্দিনের সামনে টেবিলের ওপর রাখলো। নিচু কণ্ঠে বলল, গত 3 মাস ধরে মিরাজ সাহেব আপনার বিপক্ষ দলের নেতার সাথে প্রতি বুধবার রাতে গোপনে দেখা করছেন। এই যে দেখুন, আপনার ব্যক্তিগত লকারের ডুপ্লিকেট চাবি, বানানোর রসিদ, আর এই ক্যাসেটটা একবার শুনুন। আমির ইশারায় পাশের ক্যাসেট প্লেয়ারটা দেখালো। সালাউদ্দিন দ্বিধাগ্রস্ত হাতে প্লে বোতাম টিপলেন। ফিতার ঘরোয়া শব্দের পর মিরাজের কণ্ঠ শোনা গেল, চিন্তা করবেন না, দুলাভাইয়ের সব গোপন নথিপত্র আমি সময় মতো পৌঁছে দেব। ওনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সবগুলো নথি দেখে সালাউদ্দিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি যেন নিজের চোখের সামনে নিজের রাজনৈতিক মৃত্যু দেখতে পেলেন। দেশের এই উতাল সময়ে এই ধরনের নথি ফাঁস হওয়ার অর্থ কেবল একটাই, নিশ্চিত পতন। বহু বছরের পরিশ্রমে গড়া রাজত্ব একটা কাপুরুষের বিশ্বাসঘাতকতায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত। সালাউদ্দিন ধপ করে সোফায় বসে পড়লেন। আমির শিরদাঁড়া টান টান করে উঠে দাঁড়িয়ে বলল, দুঃসাহস দেখানোর জন্য ক্ষমা প্রার্থী মন্ত্রী সাহেব। মিরাজকে তো আপনি নিজেই খুন করতেন যদি এই প্রমাণগুলো আগে দেখতেন। আমি শুধু নিজেকে বাঁচাতে গিয়ে আপনার কাজটা একটু এগিয়ে দিলাম। এখন আপনার কাজ এই আবর্জনা পরিষ্কার করা আর আমার পাওনা টাকাটা কাল বিকেলের মধ্যে পৌঁছে দেওয়া। আজ আসি, আসসালামু আলাইকুম। আমির আর নবাব ঘর থেকে বেরিয়ে গেল। সালাউদ্দিন প্রায় 5 মিনিট পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইলেন। তার ভেতরে কোনো শোক নেই। বেঈমানদের জন্য শোক জন্মায় না, বরং ধীরে ধীরে তার ধমনীতে প্রবাহিত হতে শুরু করলো অপমানের স্রোত। মিরাজ বিশ্বাসঘাতক ছিল, সত্য। মিরাজ তাকে ধ্বংস করতে চেয়েছিল, সেটাও সত্য। কিন্তু আমিরের মতো একজন পেশাদার অপরাধী, একটা নিকৃষ্ট সন্ত্রাসী তার ড্রয়িং রুমে ঢুকে তার আত্মীয়কে গুলি করবে আর যাওয়ার বেলায় স্বয়ং মন্ত্রীকে হুকুম দিয়ে যাবে কাল বিকেলের মধ্যে টাকা পৌঁছে দিতে, এই ঔদ্ধত্য সালাউদ্দিন তারিকের অঙ্গবোধে বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগলো। তিনি রাগে ক্ষোভে টেবিলের ওপর রাখা দামি ক্রিস্টালের অ্যাস্ট্রেটা তুলে সজোরে দেওয়ালে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল মেঝেতে। ওই বান্দির বাচ্চা কি নিজেকে খোদা ভাবতে শুরু করেছে? ওর অহংকার আর ওর ব্যবসার ভীতিপ্রস্তর উপড়ে ফেলা দরকার। আমিরকে আঘাত করতে হলে তার প্রতিপক্ষর হাত ধরতে হবে। সালাউদ্দিন টেলিফোনের ডায়াল ঘোরালেন। ওপাশে এমপি বজলুল হক ফোন ধরতেই তিনি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কাজের কথাই এলেন। বজলুলের প্রশাসনিক যোগাযোগ আর সীমান্তের ওপর নিয়ন্ত্রণ আমিরের ব্যবসার জন্য মারাত্মক হুমকি হতে পারে। সেই হিসেবেই তাকে এই ষড়যন্ত্রের অংশীদার হবার প্রস্তাব দেন। তারপর মন্ত্রীর নির্দেশে রাতেই এক গোপন দূতের মাধ্যমে যোগাযোগ করা হলো আমিরের চির প্রতিদ্বন্দ্বীর সাথে, আন্তর্জাতিক অস্ত্র সিন্ডিকেটের সাথে যুক্ত, আধারের ভেতরে অদৃশ্য সাম্রাজ্য গড়ে তোলা মাফিয়া ডন কালা জাহাঙ্গীর। সালাউদ্দিন সিদ্ধান্ত নিলেন, এখন থেকে আমিরের বদলে কালা জাহাঙ্গীরের কাছ থেকে অস্ত্র নেবেন। এতে দুটি কাজ একসাথে হবে। প্রথমত, আমিরের 4 চালানের বকেয়া টাকা সে আর কোনোদিন পাবে না। দ্বিতীয়ত, কালা জাহাঙ্গীরের শক্তি বৃদ্ধি করে আমিরকে
চিরতরে মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। ঘরের কোণে মিরাজের লাশ তখনও পড়ে আছে। সালাউদ্দিন একবারও সেদিকে তাকালেন না। মৃতের জন্য সময় নষ্ট করার বিলাসিতা তার নেই। দাবার বোর্ডে এবার রাজা বদলানোর সময় এসেছে, সেটা নিয়ে ভাবতে হবে। নবাব বাইরে এসে চশমাটা আঙুল দিয়ে ঠিক করে নিয়ে জিজ্ঞেস করলো, টাইটান, মন্ত্রী কি 4 চালানের বকেয়া টাকাটা ফেরত দেবে? লোকটার চোখ মুখ কিন্তু ভালো ঠেকছিল না। আমির তখন গাড়ির পেছনের সিটে গা এলিয়ে দিচ্ছিল। সে আলস্য ভরা চোখে নবাবের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোর কি মনে হয়? নবাব তার বিশ্লেষণ শুরু করলো, না, টাকা উনি দেবেন না। সালাউদ্দিন তারিক অনেক পুরনো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তার অহংকার হিমালয়ের চেয়েও বড়। নিজের ব্যবসায় নিজের চোখের সামনে শ্যালককে খুন হতে দেখা গলার নলির কাঁটার চেয়েও বড় অপমান। টাকা দেওয়ার বদলে উনি এখন অন্য চাল চালবেন। আমির হাসলো, ছেলেটার দিকে তাকিয়ে রইল। নবাবকে একদিন এক ভয়াবহ বলাৎকারের হাত থেকে উদ্ধার করে নিজের আস্তানায় ঠাঁই দিয়েছিল। রাস্তার ধুলোবালি থেকে সে অনেককেই তুলে এনেছে নিজের স্বার্থে, নিজের শক্তিবৃদ্ধির জন্য। সাধারণ নিয়ম হলো, যার কেউ নেই সে তার আশ্রয়দাতার অন্ধ গোলাম হয়ে ওঠে। কিন্তু নবাব আলাদা। এই অল্প বয়সে ওর দূরদর্শিতা আর পরিস্থিতি পড়ার ক্ষমতা আমিরের মতো দুর্ধর্ষ মানুষকেও অবাক করে। নবাব শান্ত, বুদ্ধিমান, কিন্তু প্রয়োজনের সময় সে পশুর মতো হিংস্র হতে পারে। আমির বলল, কী চাল চালবে বলে তোর ধারণা? উনি কালা জাহাঙ্গীরের সাথে হাত মেলাবেন। আপনার কাছ থেকে অস্ত্র নেওয়া মানে প্রতিটা চালানে আপনার দাপটকে কুর্নিশ জানানো। সালাউদ্দিন আর সেটা সইবেন না। উনি এখন কালা জাহাঙ্গীরকে মাঠে নামাবেন আমাদের পাল্টা শক্তি হিসেবে। সস্তা করে অস্ত্র নিয়ে জাহাঙ্গীরকে দিয়ে আমাদের রুটগুলো চারিদিক থেকে চেপে ধরার চেষ্টা করবেন। আমি নবাবের পিঠ চাপড়ে দিল। একটা 15 বছর বয়সী ছেলের মাথায় এতটা হিসাব কষার ক্ষমতা বিরল। নবাব বলল, আমরা এখন কি করব টাইটান? কালা জাহাঙ্গীর এমনিতেই আমাদের রুটগুলো দখল করার সুযোগ খুঁজছে। আমির কোনো জবাব দিল না। তার দৃষ্টি চলে গেল জানালার বাইরে দ্রুতবেগে মিলিয়ে যাওয়া গাছপালার দিকে। পথে অফিসের সামনে গাড়ি থামাতেই আমির নেমে পড়ল। আলমগীরকে দেখা মাত্রই সরাসরি কাজের কথাই চলে গেল। শেখের জন্য যেই 2টা মেয়েকে আনা হয়েছে তাদের মধ্যে কারোর নাম কি নীলুফার? আলমগীর একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, নাম তো এখনও জানা হয়নি। আমি এখনই লোক পাঠিয়ে জেনে নিচ্ছি। জেনে দ্রুত আমাকে জানাও। আলমগীরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ নাম জানতে চাইছিস কেন? আমার সন্দেহ হচ্ছে ওই মেয়ে দুটোর মধ্যে পদ্মজার কলেজ বন্ধুটা থাকতে পারে। আলমগীর চমকে উঠে বলল, সে কি? নাকের ডগায় একটা তিল যে ওই মেয়েটা? আলমগীরের চোখেও দুশ্চিন্তা ঘনীভূত হতে লাগলো। যে গোডাউনে মেয়ে দুটোকে খাঁচাবন্দি করে রাখা হয়েছে, আমির সেখানে কিছুক্ষণের জন্য গিয়েছিল। লোহার গ্রিলের ছিদ্র দিয়ে তারা কি আমিরকে দেখে ফেলেছে? যদি ওখানে সত্যি নীলুফার থেকে থাকে আর সে যদি আমিরকে না দেখে থাকে, তবে তাকে ছেড়ে দেওয়া সম্ভব হলেও হতে পারবে। কিন্তু যদি দেখে থাকে? মাথার ওপর সূর্য তখন ঠিক মাঝ আকাশে। বারান্দায় পা রাখতেই এক ঝলক তপ্ত বাতাস হু করে এসে পদ্মজার অবাধ্য আঁচলটা উড়িয়ে নিল। বাইরের খাঁকা রোদে দূরে কোনো একটা ঘুঘু একঘেয়ে সুরে ডেকে চলেছে। হানিখালা রেলিং ধরে সামান্য ঝুঁকে নিজের দিকে তাকালেন। কাঠফাটা রোদে গ্যারেজে রাখা আমিরের 2টো দামি গাড়ি আয়নার মতো চকচক করছে। রোদ ঠিকরে চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। সে উজ্জ্বলতার দিকে তাকিয়ে তিনি হুট করে গম্ভীর হয়ে গেলেন। বললেন, হ্যাঁ রে পদ্ম, জামাই তোকে ভালোবাসে তো? ঠিকঠাক যত্ন করে? বড়লোকদের কিন্তু চরিত্র ভালো হয় না। পদ্মজার শাড়ির আঁচলটা টেনে মাথায় তুলে জবাব দিল, জি খালামণি, বাসে। হানি পদ্মজার কাছে এগিয়ে এসে গলার স্বর নামিয়ে অভিজ্ঞ মানুষদের মতো বললেন, শোন মা, প্রথম কয়েক বছর সবাই মাথায় তুলে রাখে, রূপ যতই থাকুক, জামাই যতই চোখে হারাক। পুরুষ মানুষের মন কিন্তু বেশি দিন এক জায়গায় থিতু হয় না। এদের মন হলো চৈত্র মাসের বাতাসের মতো, অন্য কোনো ফুলের সুবাস পেলেই হঠাৎ দিক পাল্টে ফেলে। পদ্মজার 2 চোখে অস্বস্তির ছায়া পড়ল। হানি বলতে থাকলেন, তাবিজ টাবিজ আছে তো ঘরে? সুকুনিরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। ঘর সামলাতে শুধু ভালোবাসা দিয়ে কুলায় না। আমি তোকে 2টা তাবিজ এনে দিব। বিছানার নিচে কিংবা আলমারির কোণে লুকিয়ে রাখিস, যেন জামাইয়ের মন কোনোদিন অন্যদিকে না ঘোরে, আর কোনো বাইরের কুদৃষ্টি যেন তোর সাজানো সংসার তছনছ করতে না পারে। পদ্মজা মাথা নাড়ালো, যদিও তার মন এসব মানতে সাই দিচ্ছিল না। ভেতরে এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিলেন হানি। পানদানিটা নিজের কাছে টেনে নিয়ে দক্ষ হাতে সুপারি কাটতে কাটতে বললেন, আমার কথাগুলো আজ তোর কাছে তেতো মনে হতে পারে,
কিন্তু দুনিয়াটা আমি তোর চেয়ে বেশি দেখেছি। পুরুষ মানুষ হলো খোলা আকাশের চিল। এরা বাড়িতে ফেরে শুধু ডানা জিরোতে, কিন্তু এদের শিকারী নজর সবসময় থাকে দূরের কোনো ক্ষেতের দিকে। পদ্মজা এবার প্রতিবাদ জানিয়ে বলল, সবাই তো আর এরকম হয় না খালামণি। আপনাদের জামাই অফিস শেষ করে এক মুহূর্ত দেরি করে না, সোজা বাড়ি চলে আসে। হানি এবার তাচ্ছিল্যের হাসি হাসলেন, পানের পিচকারি ফেলার আগে বললেন, ওইটা তো ওদের কৌশল রে পাগলি। যখন দেখবি হঠাৎ বেশি বেশি সোয়াগ দেখাচ্ছে, তখনই বুঝবি মনের ভেতর কোনো চোর লুকিয়ে আছে। আমার পাড়ার মোত্তালেবকে দেখতিস যদি, দিনরাত বইয়ের জন্য শাড়ি গয়না আনতে আনতে ঘর ভরে ফেলতো, অথচ তলে তলে পাশের গ্রামে এক বিধবার সাথে তার ঠিকই রসের পিরিত চলছিল। তিনি পানের বাটা থেকে চুন নিয়ে পানের মাখতে মাখতে আবার শুরু করলেন, এখন তোর রূপ আছে, শরীরে যৌবন আছে, যেদিন একটু ভাটা পড়বে সেদিন বুঝবি পুরুষ মানুষ মৌমাছির মতো, যতক্ষণ ফুলের মধু আছে ততক্ষণই ভনভন করবে। মধু ফুরালে অন্য বাগানে উড়াল দিতে এদের এক মুহূর্ত সময় লাগে না। এই যে এত সুন্দর বাড়ি, এই বাড়িতে অন্য কেউ এসে আস্তানা গাড়বে না, তার গ্যারান্টি কি? পদ্মজা একটু বিরক্ত হয়ে বলল, আপনি একটু বেশিই ভাবেন খালামণি। উনি আমাকে সম্মান করেন, ভালোবাসেন। সম্মান? হানি একটু হেসে দ্বিতীয় পানটা মুখে পুরলেন, বললেন, পুরুষ মানুষের সম্মানের দাম বাজারের পচা পটলের চেয়েও কম। ওসব হলো ওপরের প্রলেপ, তলে তলে কি পলিটিক্স চলে তা তুই বুঝবি না। এজন্য বলছি সাবধানে থাকিস, বেশি বিশ্বাস করিস না। সবসময় হাতে কিছু টাকা জমিয়ে রাখবি, জামাইকে না জানিয়ে। আর ওই যে তাবিজের কথা বললাম, সেটা হলো আগাম বাদ না দিলে বন্যায় ঘর ভেসে গেলে কান্নাকাটি করে লাভ হবে না। পদ্মজা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। হানিখালার মেয়ের শ্বশুরবাড়ি এদিকে, মেয়ের বাসায় এলেই এই বাড়িতে কিছুক্ষণের জন্য ওঠেন, উঠেই শুরু হয় যত কথার ঢল। পুরুষ মানুষ নিয়ে নানা রকম হিসাব নিকাশ। তুই ছেড়ি সহজ সরল ঘরের কোণে পড়ে থাকিস। তোর জামাইয়ের যে এত বড় অফিস, সেখানে তো আর শুধু পুরুষরা কাজ করে না। এখন তো দিনকাল পাল্টাচ্ছে, কত ঢঙ্গি মেয়ে অফিস আদালত করে। প্যান্ট শার্ট পরা মেম সাহেব সেজে চোখের সামনে দিয়ে যখন তারা ঘুরঘুর করবে, তখন কি আর ঘরে থাকা বউয়ের কথা মনে থাকে? চোখে চোখ পড়লে শয়তান মনে কুমন্ত্রণা দিতে কতক্ষণ। উনি অন্যরকম। ছেড়ি, অন্ধবিশ্বাস করবি না, বুদ্ধি খাটাবি। জামাই অফিস থেকে ফিরলে শার্টের কলার একটু শুঁকে দেখবি অন্য কোনো সুগন্ধি পাওয়া যায় কি না। রুমালটা দেখবি, জানালার ধারে দাঁড়িয়ে নজর রাখবি। জামাই যখন গেট দিয়ে ঢোকে, পাড়ার কোনো মেয়ের দিকে একটু বেশি হেসে তাকায় কি না। হাসি থেকেই তো কাশি শুরু রে মা। মানুষের মন হলো মাটির হাঁড়ি, টোকা লাগলেই ফেটে যায়। পদ্মজার কপালে চিন্তার রেখা দেখে হানিখালা তৃপ্তির হাসি হাসলেন, বললেন, ভয় দেখাচ্ছি না রে পদ্ম, বুদ্ধি দিচ্ছি। আগাম সাবধান থাকা ভালো। আর শুধু নজরদারি করলেই হবে না। পুরুষ মানুষকে হাতের মুঠোয় রাখার আসল জাদু হলো সোহাগ। তার শরীর আর মন দুটোই তোর দখলে রাখতে হবে। দেখিস যেন সে কোনোদিন অতৃপ্ত মনে ঘর থেকে না বের হয়। পদ্মজা এবার লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল। হানি শাসনের সুরে বললেন, লজ্জা পেলে চলবে না পাগল, তোর মা নাই, খালা হয়ে আমাকেই তো তোকে বোঝাতে হবে। দিনের বেলা জামাই অফিসের বস হতে পারে, কিন্তু রাতে যেন শুধু তোর গোলাম হয়েই থাকে। এমন আদর দিয়ে ভরিয়ে রাখবি। মনা ঘর থেকে উঁকি দিচ্ছে দেখে পদ্মজা মিনমিন করে বলল, বাদ দেন না খালামণি। বাদ দেবো কেন? আমি কি ভুল কিছু বলেছি? বেশি বেশি আদর দিবি। আদরের চোটে এমন পাগল করে রাখবি যেন অন্য কোনো নারী তার সামনে এসে দাঁড়ালেও সে তোকে ছাড়া আর কিছু চোখে না দেখে। পুরুষকে ভোলাতে হয় রূপ আর সোহাগ দিয়ে। রূপ তোর আছে, তাতে সন্দেহ নাই, সোহাগটা লাগবে। ওই যে বললাম তাবিজের কথা, ওইটা হলো বাইরের ঢাল, আর তোর আদর হলো ভেতরের শেকল। এই দুটো ঠিক থাকলে কোনো শকুনি নজর তোর সংসারে ছিদ্র করতে পারবে না। পদ্মজা আড়ষ্ট হয়ে বসে রইল। আরও কতক্ষণ সন্দেহ আর আদর সোহাগের ফিরিস্তি দিয়ে দুপুরে খাবার খেয়ে অবশেষে বেরিয়ে গেলেন হানি। পদ্মজা সদর দরজাটা আটকে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, বাঁচা গেল। তারপর গোসলখানায় ঢুকে নিচু কাঠের পিঁড়িটায় বসলো। শরীরে প্রথম মগ পানিটা ঢালতেই সর্বাঙ্গে শীতল শিহরণ বয়ে গেল। তার মেঘের আস্তরণের মতো ঘন কোমর সমান কৃষ্ণবর্ণের চুল, একা হাতে এই বিপুল কেশরাশির যত্ন নেওয়া দুঃসাধ্য লড়াইয়ের মতো। কেউ একটু সাহায্য করলে শরীর ও মন দুই জুড়ায়। মনাকে অনেকক্ষণ আগেই বলে রেখেছে আসার জন্য, কিন্তু ফাঁকিবাজ মেয়েটা এখনও দেখা নেই।
নিশ্চয়ই বসার ঘরে টিভির নেশায় মজেছে। বিরক্তি নিয়ে পদ্মজা গলা উঁচিয়ে ডাকলো, মনা, এই মনা, কোথায় তুই? খানিক বাদে দরজার ওপাশে ভারী পায়ের শব্দ শোনা গেল। পদ্মজা ভাবল, আপদটা এলো বুঝি। কড়া কিছু কথা শোনানোর জন্য মুখটা ফেরাতেই তার কথা আটকে গেল গলার কাছে। এ তো মনা নয়, আমির। আমির খালি গায়ে, কাঁধে একটা ধবধবে সাদা তোয়ালে ঝোলানো। সে দরজার চৌকাঠে থমকে দাঁড়িয়ে আছে। দেওয়ালের সাথে শরীরটা সঁপে দিয়ে বিমোহিত নয়নে তাকিয়ে আছে তার প্রিয়সীর দিকে। কয়েক বছরেও এই দৃশ্যটা আমিরের কাছে একটুও পুরনো হয়নি।